আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল। মার্কিন গোয়েন্দা তথ্য। শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ অনিশ্চিত, বিভক্ত হওয়ার ঝুঁকিতে গাজা। আইআরজিসি হামাস হিজবুল্লার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে সিরিয়া। গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল। মার্কিন গোয়েন্দা তথ্য, ফিলিস্তিনের গাজায় খুঁড়ে রাখা এক একটি সুড়ঙ্গ বিস্ফোরকে ঠাসা। এমনটাই বিশ্বাস করতেন ইসরায়েলি সেনারা। তারা এসব সুড়ঙ্গে ঢোকার আগে গাজার সাধারণ মানুষকে সেখানে পাঠিয়ে নিশ্চিত হয়ে নিতেন সেখানে বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ কিছু আছে কিনা। গত বছর যুক্তরাষ্ট্রের হাতে আসা কিছু গোয়েন্দা তথ্যে এমন রোমহর্ষক বিষয় উঠে এসেছে। এসব গোয়েন্দা তথ্যে দেখা গেছে ইসরায়েলি কর্মকর্তারা আলোচনা করছিলেন তারা কিভাবে ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করে গাজার সুড়ঙ্গগুলোর ভেতরে পাঠাতেন। বিষয়টি সম্পর্কে অবগত দুজন মার্কিন কর্মকর্তা এসব কথা জানিয়েছেন। এর মধ্যে একজন কর্মকর্তা বলেন, এই তথ্যটি হোয়াইট হাউসে পাঠানো হয়েছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষ হবার কয়েক সপ্তাহ আগে গোয়েন্দা তথ্যটি বিশ্লেষণও করা হয়েছিল। সামরিক অভিযানের সময় বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিষিদ্ধ। গাজায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন নিয়ে লম্বা সময় ধরে উদ্বেগ জানিয়ে আসছিলেন বাইডেন প্রশাসনের কর্মকর্তারা। ওয়াশিংটন এই বিষয়টি নিয়ে নিজস্ব গোয়েন্দা তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছে যা আগে কখনো প্রকাশিত হয়নি। 2024 সালের শেষের দিকে যুক্তরাষ্ট্রের হাতে আসা নতুন গোয়েন্দা তথ্য হোয়াইট হাউস ও গোয়েন্দা মহলে প্রশ্নের জন্ম দিয়েছে। গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের এই কৌশল কতটা ব্যাপকভাবে প্রয়োগ করা হচ্ছিল এবং ইসরায়েলি সেনারা কি সামরিক নেতাদের নির্দেশেই এমন কাজ করছিলেন কিনা। এই দুই মার্কিন কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে সংবেদনশীল এসব তথ্য নিয়ে কথা বলেছেন। তবে গোয়েন্দা তথ্যে যেসব ফিলিস্তিনির কথা বলা হয়েছে তারা বন্দী ছিলেন নাকি বেসামরিক নাগরিক ছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ওই দুজন। বাইডেন প্রশাসন এই গোয়েন্দা তথ্যের বিষয়ে ইসরায়েলি সরকারের সঙ্গে আলোচনা করেছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। বাইডেন প্রশাসনের হোয়াইট হাউসের কর্মকর্তারা এই বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। একইভাবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ অনিশ্চিত, বিভক্ত হওয়ার ঝুঁকিতে গাজা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রথম ধাপ ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই জিম্মি বন্দি বিনিময়ের মাধ্যমে শেষ হতে চলেছে। তবে পরিকল্পনার দ্বিতীয় ধাপ মোটেও এগোয়নি। গাজায় স্বাধীন কর্তৃপক্ষ বসানো কিংবা নিরাপত্তা বাহিনী গঠন করার বিষয়টি এখনও অন্ধকারেই রয়ে গেছে। এ অবস্থায় ইসরায়েলি সেনাদের চিহ্নিত করা হলুদ রেখা বরাবর গাজা বিভক্ত হওয়ার সংখ্যা বাড়ছে। অন্যদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিশেষ করে বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই গোলাবর্ষণ করছে তারা। নিহত কিংবা আহতের তালিকা বড় হচ্ছে দিন দিন। গতকাল মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গাজা এখন কার্যত দুই অংশে ভাগ হয়ে গেছে। হলুদ রেখা বরাবর এলাকা ইসরায়েলি সেনারা নিয়ন্ত্রণ করছে, যা গাজার মোট এলাকার 53%। এই এলাকার মধ্যে রয়েছে গাজার বেশিরভাগ কৃষিজমি, দক্ষিণে রাফা, গাজা শহরের কিছু অংশ এবং অন্যান্য নগর এলাকা। আর অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত বাকি অংশ হামাসের নিয়ন্ত্রণেই থাকছে বলা যায়। এই অবস্থায় ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন না হলে গাজা কার্যত বিভক্তই থাকবে। এই বিভাজন বছরের পর বছর ধরে চলতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। গত 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরই মধ্যে ইসরায়েল 282 বার শান্তি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত 242 নিহত ও 620 জন আহত হয়েছেন। গত 2 বছরে দখলদার বাহিনীর হামলায় প্রাণ গেছে 69,169 ফিলিস্তিনির। বর্তমানে গাজার প্রায় 2 লাখ মানুষ তাঁবুতে বসবাস করছে, কারণ ইসরায়েলি হামলায় তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে আটকা পড়েছে। রয়টার্সের ড্রোন ফুটেজে দেখা গেছে গাজা শহরের উত্তর পূর্বে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। কয়েক মাস ধরে বোমাবর্ষণের ফল এটা। আইআরজিসি হামাস হিজবুল্লার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে সিরিয়া। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি হামাস এবং হিজবুল্লাহ সহ সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য সিরিয়া সক্রিয় ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার 13 নভেম্বর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক এমনটাই বলেছেন। গত ডিসেম্বরে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতা আহমেদ আল শারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলছেন। 1946 সালে দেশের স্বাধীনতার পর থেকে
আল শারাই প্রথম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউস সফর করেছেন। গত সোমবার আল শারা হোয়াইট হাউসে পা রাখেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। বৈঠকে কোনো সাংবাদিকের প্রবেশাধিকার ছিল না। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক এক্স পোস্টে বলেছেন, সিরিয়া এখন দায়েশ, আইআরজিসি, হামাস, হিজবুল্লাহ এবং অন্যান্য সন্ত্রাসী নেটওয়ার্কের অবশিষ্টাংশের মোকাবিলা এবং ধ্বংস করতে আমাদের সক্রিয়ভাবে সহায়তা করবে। ব্যারাক জানান, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সিরিয়ার আসাদ আল শাইবানির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এই বৈঠকে তারা সিরিয়ার নতুন অর্থনৈতিক, প্রতিরক্ষা এবং নাগরিক কাঠামোতে সিরিয়ান কুর্দিদের ডেমোক্র্যাটিক ফোর্সেসকে একীভূত করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।